আহারে, আরে তোরা কেউ সুন্দরীদের কোলে তুলে বাড়ি পৌঁছে দিয়ে আয়। শাড়ি পরে হাঁটতে কষ্ট হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। রাস্তার সাইড দিয়ে চঞ্চল পায়ে হেঁটে যাচ্ছে মিহু আর শিমরান। আজকে তাদের কলেজে নবীন বরণের অনুষ্ঠান ছিল, তাই দুজনেই শাড়ি পরেছে। রাস্তার পাশে ছোট চায়ের দোকানে বসে বসে কিছু ছেলেপেলে সিগারেট খাচ্ছে। তখনই মিহু আর শিমরানকে দেখে ছেলেগুলোর মধ্যে লালটি শার্ট পরা একটা ছেলে বাক্যটা উচ্চারণ করল। তার সাথের ছেলেগুলো কথাখানা শুনে তাদের বিশ্রী হাসির ঢেউ খেলে গেল। তাদের মধ্যে একজন বলল, ভাই শাড়ির জন্য না, বোধ হয় অন্য কিছুর জন্য হাঁটতে কষ্ট হচ্ছে। আরেকজন বলে উঠল, হ্যাঁ রে, দিনরাত হয়তো অক্লান্ত পরিশ্রম করে। মাখন মার্কা ফি তারা চিহ্ন গার দেখেই বোঝা যায়। উদ্ধৃতি চিহ্ন। একের পর এক এসব নোংরা মন্তব্যগুলো করে যাচ্ছিল ছেলেগুলো, আর সাথে তাদের বিশ্রী হাসির শব্দ। মিহু আর শিমরান তাদের হাঁটার গতিবেগ বাড়িয়ে জায়গাটা থেকে চলে যায়। পেছনে থেকে তখনও ছেলেগুলোর বিশ্রী হাসির শব্দ ভেসে আসছে। তখন আরেকজন ছেলে পেছনে থেকে তাদেরকে উদ্দেশ্য করে বলল, আমাদের মতো সাধারণদেরও তো দুয়েকদিন আপ্যায়ন করে দেখতে পারেন। আমরা নিরাশ করব না। মিহু আর শিমরান পেছনে একবারও ফিরে তাকালো না। তখনই পেছনে থেকে একজন পুরুষালী কণ্ঠে ডাকল, মিহু। পরিচিত এক কণ্ঠ শুনে মিহু আর শিমরান দুজনেই থমকে দাঁড়ালো। মিহু বিড়বিড় করে বলল, আল্লাহ, সব ঝামেলা কি আজকেই হতে হচ্ছে? দূরর। দুজনে পেছনে ফিরেই দেখল একটা পরিচিত চেহারা। এই শহরের মেয়র সাখাওয়াত শিকদারের ছেলে শেহের, শেহনাজ শিকদার শেহের। বাইকে বসে আছে, ঠিক সেই চায়ের দোকানের সামনে। শেহেরের সাথে তার বন্ধুসমান একটা ছোট ভাই শয়ন। সম্পর্কে তার ফুফাতো ভাই হয়। শেহের আবারও গলা ছেড়ে ডাকল, মিহু, এইদিকে আয়। মিহু আর শিমরান দুজন দুজনের দিকে তাকিয়ে শেহের দিকে এগিয়ে যায়। তখন ওই ছেলেগুলোও শেহেরের কাছে এসে ভাই ভাই বলে একযোগে সালাম করে। লালটি শার্ট পরা ছেলেটা শেহেরকে বলল, ভাই, আপনার মেয়ে লাগলে এদেরকে বাদ দেন, আমি ঝাক্কাস মা তারা চিহ্ন জোগাড় করে দেব। এদের দিয়ে মোজ। বাকিটা যেন উচ্চারণ করার সময়টাও পেল না, তার আগেই তড়িৎ বেগে শেহের কষিয়ে একখানা থাপ্পড় মারে ছেলেটাকে। ছেলেটার শরীরটা বোধ হয় একটু হেলে দুলে গেল। শেহের বাইক থেকে নেমে ছেলেটার কলার ধরে কষিয়ে একখানা ঘুষি মারে। ছেলেটা মাটিতে ছিটকে পড়ে গেল। সাথের ছেলেগুলো অবাক হওয়ার সাথে সাথে ভয়ে দূরে সরে গেল। তবে শেহের আর কিছু করার আগে মিহু চটজলদি বলে উঠল, শুনুন, এদের কেউ আমাদের কিছু বলেনি। আপনি প্লিজ শুধু শুধু ঝামেলা করবেন না। উদ্ধৃতি চিহ্ন। শেহের মিহুর দিকে দৃষ্টিপাত করে ভাবলেশীন ভাবে বলল, আমি তো তোকে এ নিয়ে কিছু জিজ্ঞেসই করিনি। উদ্ধৃতি চিহ্ন। মিহু আমতা আমতা করে বলল, হ্যাঁ, জিজ্ঞেস করননি। আসলে আমি ভেবে, না, আসলে আমার সামনে আপনি ঝামেলা করলে আমার সমস্যা, তাই বললাম। আচ্ছা, আমরা আসছি। বলেই মিহু এক পাও এগোতে পারেনি, তার আগেই শেহের বলল, এক পা বাড়াবি তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে। মিহু জায়গায় জমে গেল। পাশে থাকা শিমরানও ভয় কাচুমাচু হয়ে আছে। শেহের ছেলেটার দিকে ফিরে বলল, এখন হাত ময়লা করার ইচ্ছে নেই। যদি বেঁচে থাকার ইচ্ছে থাকলে রাতে গাঙের ধারে আসবি, তোর সঙ্গপঙ্গ সহ। আর যদি আমি খুঁজে আনতে হয় তাহলে তোর পরিবার তোর বডিটাও পাবে না। ছেলেটা সঙ্গে সঙ্গে শেহের পায়ে পড়ে গেল। সাথে বাকি ছেলেগুলোও হাতজোড় করে বলতে লাগলো, ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছে ভাই, আর জীবনে এমন হবে না ভাই। শেহের বাঁকা হেসে বলল, মুরগি জবা তারা চিহ্নই এর আগেই যদি ছটফট করতে থাকে তাহলে আসলে মজা আসে না। শান্ত থাকলেই না জবা তারা চিহ্নই এর সময় মজা আসে। শয়ন শেহের কানের কাছে এসে বলল, ভাই, এরা মেইবি এখানে নতুন। ছেলেটি তখন আবারও আকুতি মিনতি করে বলতে লাগলো, ভাই, আমার জীবনে আর কোনোদিন এমন হবে না ভাই। আমার একটা ছোট বাচ্চা আছে ভাই, মাফ করে দেন। ছেলেগুলোর এমন আকুতি মিনতি করার কারণ, সেই গাঙের পার অনেক মানুষের লাশ পাওয়া গিয়েছে, আর যে লোকগুলোর লাশ পাওয়া গিয়েছিল সবগুলোই ছিল নারী বেসাই নয়তো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত এমন। সন্ধ্যার পর গাঙের পার কেউ যায় না। তাই রাতে তাদেরকে সেখানে যেতে বলা মানেই তাদেরও বাকিদের মতো পরিণত হওয়া। ছেলেগুলোর এত আহাজারি যেন শেহেরের কানেও পৌঁছালো না। উল্টো বলল, শর্ত এখন যেইটুকু সময় আছে গিয়ে একটু পরিবারের মানুষগুলোর সাথে সময় কাটা। যা, হুস হুস হুস। ছেলেগুলো সেই আকুতি মিনতি করতে করতে মাফ চাইতেন থাকে। শেহের এক পর্যায়ে বিরক্ত হয়ে তার পকেট থেকে বন্দুক বের করে লালটি শার্ট পরা ছেলেটার মাথার মাঝ বরাবর ধরল। মিহু আর এখন চুপ করে থাকতে পারল না। মিহুর গলা ভেঙে আসছে, তাও সে বলল, প্লিজ এমনটা করবেন না। শেহের একবার মিহুর দিকে তাকায়, তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, তোদের দিনটা ভালো, মারবো না, তবে রাতে আসা মাস্টার না, আসলে আজকের রাতটাই হবে তোর লাস্ট। উদ্ধৃতি চিহ্ন। ছেলেগুলো কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। শেহের বন্দুক দিয়ে ওদের যেতে ইশারা বললে ছেলেগুলো কোনো মতে উঠে সালাম দিয়ে চলে যায়। শেহের তার বন্দুকটা পেছনে নিয়ে এবার মিহু আর শিমরানকে দেখল। ওদের সামনে গিয়ে শিমরানকে ইশারায় সরতে বললে শিমরান চুপচাপ একটু দূরে গিয়ে দাঁড়ায়।
মিহু মাটির দিকে তাকিয়ে আছে, তবুও না তাকিয়ে শেহের চোখের আগুন অনুভব করতে পারছে। শেহের দাঁতে দাঁত পিষে কটমট করে বলল, শাড়ি পরেছিস কেন? মিহু নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সবাই আজকে। মিহুকে তার কথা শেষ করতে না দিয়ে শেহের মিহুর বাহু চেপে ধরে বলল, সবাই পড়বে বলে কি তোকেও পড়তে হবে? এই আমার দিকে তাকা। মিহু, আমার মেজাজটা আর গরম করিস না। আমার দিকে তাকা। মিহু এবার শেহেরের দিকে তাকালো, শেহেরের বাঁধন যেন আরো শক্ত হয়ে এসেছে। শেহের চোখ তখন লাল বর্ণ ধারণ করেছে। গাড়ি নষ্ট হলে কি 5 মিনিট ওয়েট করা যায় না? নাকি রাস্তার ছেলেদের দেখানোর জন্য? মিহুর এবার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, সে চেঁচিয়ে বলল, তাতে আপনার সমস্যা কোথায়? আমি কি পরব না পরব, কোথায় বের হব, কখন হব, কাকে দেখানোর জন্য বের হব, এসবের মধ্যে আপনার সমস্যা কোথায়? যেখানে আমার বাবাও আমাকে। মিহুকে বাকিটা শেষ করতে না দিয়ে শেহেরও একই কণ্ঠ উঁচু করে বলল, ওটা তোর বাপ না, ওটা একটা অনুভূতিহীন পশু। সঙ্গে সঙ্গে শেহের গালে চড় বসিয়ে দিল মিহু, আঙ্গুল উঁচিয়ে বলতে লাগল, খবরদার বলে দিচ্ছি, ওই মানুষটা আমার বাবা হয়। শেহের ব্রু উঠিয়ে বলল, এইটা মানুষ? যেমনই হোক আমারই হয়, এতে আপনার কোনো অভিমত জানতে চাই না আমি। আর হ্যাঁ, আপনি যে নাটকটা করছেন এইটা প্লিজ বন্ধ করুন। আপনার এসব নাটক দেখলো ঘৃণায় গা জ্বলে আমার। এরই মধ্যে মিহুদের বাড়ির গাড়ি চলে এসেছে। শেহের আবারও মিহুর বাহু চেপে ধরে বলল, তোর কাছে নাটক লাগুক আর যাই লাগুক, আমার কাছে সেটা সত্য। আর তুই জানিস আমাকে, আমার দৌড়ে কতদূর সে সম্পর্কেও তোর ধারণা আছে পাখি। তোকে খাঁচায় বন্দি করে রাখতে চাই না, তবে তুই যদি এভাবে অবাধ্য হয়ে উড়ে বেড়াস, তাহলে আমি নিজেকে আটকাতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। এই তো লাইনে এসে পড়েছেন। আপনারা খাঁচায় বন্দি করা ছাড়া আর কি বা পারবেন বলুন? তবে একটা কথা মনে রাখবেন, দিনের আকাশে তারা খুঁজতে যাবেন না, সেটা অর্থহীন। শেহের তাচ্ছিল্য হেসে বলল, আমার পুরোটা আকাশ জুড়েই তুই, তাই আর দিনে বা রাতে সময় করে খুঁজতে হয় না। মিহু আর কিছুই বলার প্রয়োজন বোধ করল না। সোজা গিয়ে গাড়িতে উঠে গেল, সাথে সিমরানও উঠে পড়ল। গাড়ি স্টার্ট হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে শেহেরের দৃষ্টির বাহিরে চলে গেল। শেহের নিজের গালটা ধরে বাঁকা হেসে বলল, ইট, দ্য সেকেন্ড টাইম তুই আমাকে স্বেচ্ছায় টাচ করেছিস। আদর করে না করলেও রাগ করেও তো করলি। উদ্ধৃতি চিহ্ন। তখনই শয়ন গলা খাকারি দিয়ে বলে উঠল, টাচ করেনি ভাই, সোজা বাংলা এই নিয়ে দ্বিতীয়বার চটকানা দিয়ে গেছে। শেহের শয়নের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, দুরু আবাল, বিয়ের আগে বউয়ের হাতের এই থাপ্পড়ই হলো আসল ভালোবাসা। বিয়ের পরে দেখবি আসল ভালোবাসা। ভাই, বিয়েটা তাড়াতাড়ি করে নাও, আর কতদিন এভাবে বউ ছাড়া থাকবে? শেহের তার বুকে ঝুলিয়ে রাখা চশমাটা পরে বলল, আহ, ফুলকলির রাজকুমার আসছে জ্ঞান দিতে, বউ বানাতে আর কতক্ষণ। এখন চাইলে তো এখনই বিয়ে করে ফেলতে পারতাম। তবে বয়সটা একটু কম। তবে ভাই, এখন করো, আর যখনই করো, একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভাবি আপনাকে চটকনার সাথে 2-4টা লাথি উষ্ঠাও ফ্রিতে দিবে। শেহের বাইকে উঠতে উঠতে বলল, বেশি কথা বলিস না, চল আগে ওই দিকটা সামলে আসি। শয়ন শেহেরের পেছনে উঠে বসল। শেহেরও বাইক স্টার্ট দিয়ে একবার লুকিং মিররে নিজেকে দেখল। আজকাল নিজের কাণ্ড দেখে নিজেরই যেন হাসি পায় শেহেরের। নিজের পাগলামি গুলো সে নিজেও যেন মানতে পারছে না, তবুও এই অবুঝ মন শুধু পাগলামি গুলো করেই যাচ্ছে। শুধু তার পাখির জন্য। নিজের ভাবনাগুলো নিয়েই বাইক স্টার্ট দিয়ে সেও তার কাজের উদ্দেশ্য রওনা হলো। মিহু আর শিমরান চৌধুরী বাড়ির 2 মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন, দুজনেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আজকে তাদের কলেজে নবীন বরণ ছিল। আর সেখানে তাদের ক্লাসের সবাই শাড়ি পরেছে। তাই তারাও পরেছে। তবে আজকের এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে। সচরাচর দুজনেই বাড়ির গাড়ি দিয়ে কলেজে আসা যাওয়া করে। আজকেও তার ব্যতিক্রম ছিল না, তবে অনুষ্ঠান শেষে তখন বিকেল প্রায় 3টে। সেময় ফিরার পথে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। সেখান থেকে তাদের বাড়ির দূরত্ব 15 মিনিট হবে। তাই শিমরান মিহুকে বলে হেঁটে হেঁটেই রওনা দেয়। আর মাঝপথেই বখাটে গুলোর চোখে পড়ে যায়। আর এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। চৌধুরী বাড়ির সদর গেট পেরিয়ে গাড়ি সোজা বাড়ির সদর দরজার সামনে এসে থামে। মিহু আর শিমরান দ্রুত পায়ে নেমে বাড়িতে প্রবেশ করল। ড্রয়িং রুমে তখন বাড়ির 2 গিন্নি, বড় গিন্নি আমেনা এবং তার ছোট যা সালমা বেগম। আমেনা বেগম দুজনকে দেখে বললেন, কিরে, তোদের যে বলেছিলাম তাড়াতাড়ি করে বাড়ি চলে আসিস, এত দেরি করে আসলি যে? মিহু আর শিমরান দুজনেই হাফছের সোফায় বসল। মিহু তার মাথার হিজাবটা খুলতে খুলতে বলল, আর বলো না মা, কলেজের গেট লাগিয়ে রেখেছিল যাতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনো স্টুডেন্ট বের না হয়। মিহুর সাথে সাথে শিমরানও তাল মিলিয়ে বলল, হ্যাঁ গো বড় মা, এত কড়াকড়ি মধ্যে জীবনটা একদম তেজপাত বানিয়ে দিচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আমেনা বেগমের মুখটা যেন চুপসে গেল।
তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি করবি বল, এ বংশে জন্ম নিয়েছিস, কষ্ট তো করতেই হবে। যাকগে জন গিয়ে ফ্রেশ হয়ে নেয়। দুজনেই মাথা নাড়িয়ে তারপর সেখান থেকে উপরে তাদের রুমে চলে গেল। পুরো শহরের কিছু জায়গায় সভা শেষে করে রাত প্রায় 12:30টায় বাড়ি ফিরলেন সাখাওয়াত শিকদার এবং তার ছেলে শেহের। তবে বাড়িতে প্রবেশ করতে না করতে দুজনেই শিকদার বাড়ির বড় গিন্নি সাহেলা বেগমের কাছে ভাষণ শুনতে লাগলেন। স্বামী আর ছেলের জন্য খাবার নিয়ে বসে থাকা তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। বাড়ির সবাইকে খাইয়ে তিনি বসে থাকেন কখন তার স্বামী ছেলে বাড়ি আসবে। পরিবারের কেউ রাতে বাড়িতে দেরি করে ফিরল বা বাড়ির বাহিরে থাকলে সাহেলা বেগমের প্রেশার বেড়ে যায়। সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকে। আর থাকবে নাই বা কেন, তাদের পরিবার যেই রাজনীতির খেলায় খেলছে, সে খেলায় প্রতিনিয়ত রক্তের ছড়াছড়ি, কোথাও কারোর কোনো নিশ্চয়তা নেই। তবে আজকে এই বাপ ছেলেকে একটা শিক্ষা দিয়েই ছাড়বেন তিনি। বাপ ছেলে কি পেয়েছো আমাকে? আমার কি ঠেকা লেগে আছে তোমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করার? আর ভাত তরকারি কি তোমাদের শ্বশুর বাড়ির, যে সবসময় একদম টাটকা থাকবে? ঘড়িতে কটা বাজে, এত রাত পর্যন্ত ভাত তরকারি ভালো থাকে? তার উপর নবাবরা তো ফ্রিজে রেখে খাবার খাও না। বলছি রান্নার জন্য কি 20-30 জন কাজের মানুষ রেখেছ যে যখন তখন এসে রান্না করে দিয়ে যাবে? বাপ আর ছেলে দুজনেই চুপচাপ দাঁড়িয়ে সাহেলা বেগমের কথা শুনে যাচ্ছে। এসব কথার প্রত্যুত্তরে তাদের কিছু বলার নেই আর বলার মতো মুখও নেই। এইটা প্রতিদিনই হয়। বাপ ছেলে দুজনেই দাঁড়িয়ে ভাষণ শুনে একসাথে সবগুলো কথা বলে সাহেলা বেগম থামলেন। শেহের তখনই বলল, খেতে বসি, এ যেন আগুনের উপর ঘি ঢেলে দেওয়ার মতো। সাহেলা বেগম হাতের কাছে কিছু না পেয়ে ছেলের কান মুচড়ে ধরে শাসিয়ে বললেন, তোর কোন মা এত রাতে রান্না করে দেবে? রাতের 12:30 বাজে, এখন কি তোর শ্বশুর বাড়ি থেকে খাবার পাঠাবে রে? আহহ, মা, এভাবে কান টেনে বড় করে দিলে আমি কি আর সুন্দরী বউ পাবো বলো? আর তুমি চাইলে বলো শ্বশুর বাড়ি থেকেই খাবার নিয়ে আসবো। সাহেলা বেগম শেহেরের কান ছেড়ে বলল, তোকে এই এলাকার একটা রিকশা ড্রাইভারও তার মেয়ে দিবে না বুঝলি? সুন্দরী বউয়ের স্বপ্ন দেখতে আসছে। উদ্ধৃতি চিহ্ন। তারপর তিনি সাখাওয়াত শিকদারের দিকে একবার তাকিয়ে বললেন, আজকে খাবার নেই, কিচেনে যাও দুজন, নিজেরা রান্না করে খাবে আজকে। সাখাওয়াত শিকদার রাজনীতির মাঠে যত বড়ই মুখ হন, আর যত কঠিন মানুষ হন না কেন, স্ত্রীর সামনে তিনি ভেজা বিড়াল। ভাজা মাছটা উল্টে পর্যন্ত খেতে পারে না তিনি। সাখাওয়াত শিকদার তার রমণীর এমন কথায় নমনীয় গলায় বললেন, আজকে হঠাৎ করেই জরুরি মিটিং পড়ে গিয়েছিল, সেজন্য দেরি হয়ে গেল। সাহেলা বেগম সোজাসাপটা বললেন, নতুন কিছু থাকলে বলো। শেহের বলল, মা তুমি গিয়ে ঘুমাও, কিছু অর্ডার করে নেব। সাহেলা বেগম ছেলের পিঠে চাপড় মেরে বলল, পন আহারে, আমার অর্ডার করার রাজপুত্র আসছে, হোটেল মালিক তো তোর শ্বশুর লাগে। তুই যখন বলবি তখন এসে খাবার দিয়ে যাবে। বাড়িতে কোনো বাহিরের খাবার যাতে না ঢুকে, আর হ্যানা খাওয়ার ইচ্ছে হলে পেছনে দরজা সোজা বাড়ির বাহিরে। কথাগুলো বলে তিনি চলে গেলেন তার রুমে। বাপ ছেলে দুজন দুজনের দিকে তাকালো। শেহের সাখাওয়াত শিকদারের দিকে তাকিয়ে বলল, যাও গিয়ে রান্না শুরু করে দাও। বলেই শেহের চলে যেতে নিবে তখনই সাখাওয়াত শিকদার শেহেরের ঘাড় চেপে তার সাথে কিচেনে নিয়ে যেতে যেতে বলল, চল, আমি বলবো তুই রান্না করবি। এখন থেকেই বাপ রান্না শিখে নেয়। ভবিষ্যতে তোরও আমার মতো অবস্থা হবে, তখন কাজে লাগবে। না বাবা, আমার বউ মেলা শান্তশিষ্ট। উদ্ধৃতি চিহ্ন। না রে বাপ, এইটা একটা প্রকৃত মিথ্যা কথা। পোলাপাইন বিয়ের আগে থাকে বাঘের মতো আর বিয়ের পরে হয় বিড়ালের মতো। মেয়ে মানুষ বিয়ের আগ পর্যন্ত শান্তশিষ্ট বেলিফুল, তারপর যখন হাতে একবার খুনতি উঠে সেই খুনতি যখন তখন বিড়ালের পিঠে মারে। বুঝলা বাপ? হুম মম। বাপ ছেলে মিলে নুডলস রান্না করে। অন্য কিছু রাঁধতে পারে না যে তা নয়। আপাতত এত কিছু রাঁধতে পারবে না, তাই এইটুকুই। দুজন খেতে খেতে তাদের কালকের কাজ নিয়ে কিছু কথাবার্তা করে তাদের রুমে চলে যায়। সকাল সকাল মিহু আর শিমরান একদম কলেজের ড্রেস পরে তৈরি হয়ে নিচে নামছে। নিচে হলো রুমে তখন আজিজ চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়ছে। আমিনা বেগম ওদের দুজনকে তৈরি হয়ে নামতে দেখে বললেন, এই নাস্তা করে যা। মিহু তাড়াহুড়ো করে বলল, মা অলরেডি দেরি হয়ে গিয়েছে, এখন না গেলে আজকে আর প্রাইভেট টাই পড়া হবে না। বলেই দুজন বের হতে যাবে তখনই আজিজ চৌধুরী গলা খাকারি দিয়ে বললেন, মিহিস্মিতা। উদ্ধৃতি চিহ্ন। মিহু আর শিমরান জায়গাতেই থেমে গেল। মিহু পেছনে ফিরে বলল, জি বাবা। উদ্ধৃতি চিহ্ন। আজিজ চৌধুরী খবরের কাগজটা এক সাইডে রেখে তার চোখের চশমাটা খুলে বললেন, আজকে কলেজে না গেলে কি কোনো সমস্যা আছে? বাবা, আসলে কলেজে একদিন বন্ধ করলে পরদিন জরিমানা তো নিবেই, সাথে এক বালতি কথাও শুনিয়ে দেয়। উদ্ধৃতি চিহ্ন। আজিজ চৌধুরী বললেন, রুদ্র তোমার সাথে আজকে একটু দেখা করতে চাইছিল। ও কালকে আবার ঢাকায় চলে যাবে।
তাই। উদ্ধৃতি চিহ্ন। মিহু একবার তার মায়ের দিকে তাকিয়ে তারপর আজিজ চৌধুরীকে বলল, আমার সাথে কি কথা থাকবে? আমি তো বলেই দিয়েছি পরিবার যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। মেয়ের এমন কথা যেন আজিজ চৌধুরীর একদম পছন্দ হলো না, তিনি কিছুটা বিরক্ত ভাব নিয়ে বললেন, সবকিছুতে তোমার এত প্রশ্ন কেন? যেটা বলছি সেটা করো। আজকে কলেজ যাওয়ার দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। বাবা আমার। মিহু তার বাকি কথা শেষ করার আগেই উপর থেকে মাহির নামতে নামতে বলল, মিহু, বাবা একটা কথা বলেছে সেটা সোজাসুজি মেনে নিতে কি সমস্যা? আর প্রতিদিন কলেজে যেতে হয়? আমি পড়েছি না কলেজে? উদ্ধৃতি চিহ্ন। মিহু কণ্ঠে কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, ভাইয়া তুমি অন্য কলেজে পড়েছ। আমার কলেজে একটা দিনও মিস গেলে তার হাজারটা জবাবদিহিতা করতে হয়। আর আমি এই কলেজে কখনোই পড়তে চাইনি, বাবাই আমাকে এইটাতে ভর্তি করিয়েছে। তাই এখন যা বলবে ভেবে চিনতে বলবে। মাহির রাগান্বিত হয় বলল, একদম আমার মুখের উপর কথা বলবি না, চড়িয়ে ঠিক করে দেব, বেয়াদব। মিহু তাচ্ছিল্য হেসে বলল, কে বেয়াদব সেটা এমনিতেই বুঝা যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। মাহির আর কিছু বলার আগে আজিজ চৌধুরী ধমকের স্বরে বললেন, আমি একবার বলেছি মানে এটাই শেষ, আর কোনো কথা আমি শুনতে চাই না। যাও রুমে যাও। মিহুর রাগে তার হাত পা কাঁপছে সাথে চোখ ছলছল করছে। মিহু আর কিছু না বল হনহনিয়ে উপরে চলে গেল। সিমরান বেচারি এখন কলেজ মিস করতে পারবে না, আবার মিহুকে ছাড়া ক্লাসে তার মনও বসবে না। শেষে নিজের মনের বিরুদ্ধে গিয়ে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। আমেনা বেগম ডাইনিং টেবিলের কাছেই দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, মেয়েটা কলেজ বন্ধ করতে চায় না, রুদ্রকে সন্ধ্যায় বাড়িতে ডাকলেও তো ওরা কথা বলতে পারত। আজিজ চৌধুরী হুঙ্কার দিয়ে বললেন, দিন দিন বোধ বুদ্ধি রিয়াজ পাচ্ছে নাকি, ছেলেটা একা কথা বলতে চেয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আমিনা বেগম আর কিছু বলতে পারলেন না। স্বামীর মুখের উপর আগে থেকেই তিনি কথা বলতে পারেন না। গ্রামের সহজ সরল মেয়ে ছিলেন তিনি যখন এই বাড়িতে বিয়ে হয়। সেখান থেকেই শিক্ষা পেয়েছেন স্বামীর মুখের উপর কথা বলা যায় না। তাই চুপ থাকাকেই তিনি শ্রেয় মনে করেন। মিহু তার রুমে এসে কাঁধের ব্যাগটা ধুম করে ফ্লোরে ফেলে, বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ে। সবকিছু নিয়ে সত্যিই সে বিরক্ত এখন। একটা সময় তার জীবন একটা ফুলের বাগানের মতো ছিল যেখানে সবসময় আদর, যত্নের সুবাস ছড়িয়ে থাকত, তবে সেই বাগানের পরিচালক যে আজ অনেক দূরে, দূর আকাশের তারা হয়ে গেছে সে। তাই বাগানের ফুলগুলো ঝরে গেছে বিরহে। এখন মিহুর জীবনের কিছুই ঠিক নেই, সবকিছু কেমন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। এমন সময় আমিনা বেগম মেয়ের রুমে আসলেন। মিহুকে এভাবে শুয়ে থাকতে দেখে তিনি বললেন, এভাবে শুয়ে আছিস কেন? যা গিয়ে কলেজের ড্রেস পাল্টে একটা সুন্দর দেখে থ্রি পিস পরে নিয়ে তারপর তৈরি হয়ে নেয়। মিহু এক লাফে উঠে বসে বলল, মা এসবের কি খুব দরকার? আমার এসব বিরক্ত লাগে, চিনি না, জানি না দেখা করে কি হবে। আমেনা বেগম আলমারি খুলে তার পছন্দ মতো একটা থ্রি পিস বের করে এনে মিহুকে দিয়ে বলল, শোন ছেলেটা অনেক ভদ্র, কথাবার্তাও অনেক সুন্দর করে বলে। ছেলেটা দেখতেও মাশাল্লাহ, আর সে ডাক্তার, শিক্ষিত ছেলে, ছেলেটা নিশ্চয়ই তোর মতামতের মূল্য দেবে। তাই আর মন খারাপ করিস না। উদ্ধৃতি চিহ্ন। মিহু চুপ করে রইল। আমেনা বেগম উঠে আবারও বললেন, উঠো উঠো, চটজলদি তৈরি হয়ে নিচে আয়, খেয়ে তারপর বপর হবি। তিনি চলে গেলেন। মিহু একটা দীর্ঘ শ্বাস নিয়ে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে তার মায়ের উপর কেন যেন রাগ করতে পারে না। সে ছোট থেকেই দেখেছে তার মা কিভাবে সবকিছু সহ্য করে সংসারটাকে সামলেছে। তার মুখটার দিকে তাকালে, মিহু আর কিছুই করতে পারে না, তার হাত পা বাঁধা পড়ে যায়। মিহু একদম তৈরি হয়ে নিচে নামছে। সুন্দর মেরুন কালারের একটা থ্রি পিস পরেছে যার মধ্যে সাদা সুতার কাজ। একই কালারের হিজাব দিয়ে সুন্দর করে পিন আপ করে নিয়েছে। হাতে শুধু একটা ঘড়ি, আর তার পার্স। নিচে এসে সোজা বসে যায় ডাইনিং টেবিলে। তার মা এসে তাকে নাস্তা দিয়ে যায়। মিহু চুপচাপ নাস্তা খাচ্ছে। এ বাড়িতে কারোরই খাওয়া দাওয়া একসাথে হয়ে ওঠে না। যে যার সময়মতো খেয়ে বেরিয়ে পড়ে। তাই এসব তাদের কাছে একদম সাধারণ বিষয়। আমেনা বেগম মেয়ের পাশে বসে বললেন, ছেলেটার সাথে একটু সুন্দর করে কথা বলিস কেমন? মিহু খেতে খেতে ছোট করে বলল, বুঝেছি। উদ্ধৃতি চিহ্ন। খাওয়া শেষে মিহু গাড়ির একটা গাড়ি করে বেরিয়ে পড়ে। আজকে কলেজে একটা জরুরি মিটিংয়ে এসেছে শেহের। মিটিংয়ে অবশ্য তার চাচ্চু শামসুদ্দিন শিকদারের থাকার কথা ছিল, তবে আজ তার অন্য কিছু কাজ পড়ে গিয়েছে, তাই আসতে পারেননি। আর কলেজটা যেহেতু তাদের তাই শেহের গেলেই চলবে। মিটিং রুমে কলেজের সকল শিক্ষক এবং কলেজের দায়িত্বরত সবাই উপস্থিত। শেহের এসে তাদের সামনের চেয়ারে বসে তার কলারটা একটু লুজ করে বলল, শুরু করুন। তাদের মিটিংয়ের মূল আলোচনা ছিল এইবারের সেমিস্টারে পরীক্ষার ফলাফল নিয়ে। বিশেষ করে পরীক্ষায় যারা ফেইল করেছে তাদের নিয়ে।
তাদের আলোচনার শুরু হয় যারা যারা ভালো রেজাল্ট করেছে তাদের নিয়ে। সেকেন্ড ইয়ারের ক্লাস শিক্ষক মনিরুল ইসলাম একটা কাগজ হাতে নিয়ে বললেন, সেকেন্ড ইয়ারে প্রথম 4জন মেয়ে রেজাল্ট অনেক ভালো করেছে। প্রথম হয়েছে শ্রুতি শিকদার, দ্বিতীয় মিহিশ্বিতা চৌধুরী, তৃতীয় সিমরান চৌধুরী এবং চতুর্থ নামগুলোর মধ্যে কাঙ্ক্ষিত মানুষটার নামটা শুনে শেহের মুচকি হাসল। তারপর মনিরুল ইসলাম আরও বলতে শুরু করেন, তবে একটা কথা না বললেই নয়, আমাদের সেকেন্ড ইয়ারের মেয়েগুলো অনেকেই মেধাবী হলেও কিছু কিছু মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এই বিষয়টা এখন একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক পর্যায়ে শেহের বলল, যাদের বিয়ে হয়েছে তাদের সাথে কথা বলে দেখুন, তাদের যদি পড়ালেখার ইচ্ছে থাকে তাহলে নো প্রবলেম, বাট যাদের মতামত একটু দ্বিধাযুক্ত হবে তাদের টিসি দিয়ে দিন। প্রয়োজন হলে আমাদের দায়িত্ব থেকে তাদের অন্য কলেজে পাঠিয়ে দিবেন, তাও যাতে ফেইল করে কলেজের রেপুটেশন যাতে নষ্ট না হয়। আর যে কয়জন শিক্ষার্থী ফেইল করেছ তাদের এক্সট্রা ক্লাস নিবেন। এবং ওদেরকে কিভাবে কোন পদ্ধতিতে পড়াবেন সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। আমি শুধু এটুকুই বলবো, কোনো পরীক্ষার্থী যাতে ফেইল না যায় সেদিকে খেয়াল রাখবেন। তখনই একজন শিক্ষক বলে উঠলেন, আসলে স্যার, যারা ফেইল করেছে তাদের মধ্যে ছেলেগুলোকে পিটিয়ে হোক পড়াতে পারবো। তবে তাদের মধ্যে দুজন মেয়ে আছে যার মধ্যে একজনের একটা বাচ্চা আছে এবং আরেকজন বিয়ে করে ফেলেছে, আমার মনে হয় না তাদের দিয়ে আমরা কিছু পড়াতে পারবো। উদ্ধৃতি চিহ্ন। শেহের স্বাভাবিকভাবেই বলল, তাহলে ওদের টিসি দিয়ে বের করে দিন। স্বামী সংসার করুক মনোযোগ দিয়ে। উদ্ধৃতি চিহ্ন। তাদের মধ্যে আরও কিছুক্ষণ আলোচনা চলে। সবশেষ করে শেহের মিটিং রুম থেকে বের হয়। তখন নিচে নামার সময় তার কানে আসল, আজকে তো মিহিশ্বিতা আসল না, থাক কালকে প্রপোজ করিস। এটুকুই যথেষ্ট ছিল শেহেরের মেজাজ খারাপ করার। শেহের নিচে নেমে দেখল, কয়েকজন ছেলে গ্রুপ হয়ে দাঁড়িয়ে কথা বলছে, যার মধ্যে একটা ছেলের হাতে গোলাপ। ছেলেগুলোর একজন শেহেরকে দেখে চটজলদি সাইড হয়ে দাঁড়িয়ে সালাম দিল। শেহের এক শব্দে জিজ্ঞেস করল, কোন ইয়ার? উদ্ধৃতি চিহ্ন। ছেলেগুলো ভেদ্র কণ্ঠে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। উদ্ধৃতি চিহ্ন। শেহের তারপর ফুল হাতে থাকা ছেলেটাকে জিজ্ঞেস করল, কি নাম? উদ্ধৃতি চিহ্ন। নামিন স্যার। উদ্ধৃতি চিহ্ন। শেহের ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তা এটা কলেজে নাকি আবাসিক হোটেল? ছেলেগুলো শেহেরের কথা ধরতে পারল না, তবুও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শেহের হুঙ্কার দিয়ে বলল, সেকেন্ড ইয়ারের ক্লাস টিচার কোথায়? তখনই উপর থেকে ক্লাস টিচার মনিরুল ইসলাম নেমে আসেন, বয়স 50-এর ঊর্ধ্বে। তিনি এসে বিনয়ের সাথে বললেন, স্যার, আমি ক্লাস টিচার। এই রাস্কেলটার বাবা মাকে ডাকিয়ে আনবেন, কালকে আমি এসে কথা বলবো তাদের সাথে। উদ্ধৃতি চিহ্ন। শেহের কোনো উত্তরের অপেক্ষা না করেই দীর্ঘ কদমে এগিয়ে নিচে গেল সেকেন্ড ইয়ারের মেয়েদের ক্লাসের দিকে। সেখানে গিয়ে দেখল ক্লাস চলছে। ক্লাসে থাকা টিচার শেহেরকে দেখে তার পড়ানো বন্ধ করেন। ক্লাসের মেয়েরা যেন উকি দিয়ে শেহেরকে দেখার চেষ্টা করছে, আফটারঅলও তাদের সবার ক্রাশ বলে কথা। শেহের বাহিরে থেকেই বলল, সিমরানকে পাঠান। উদ্ধৃতি চিহ্ন। টিচারটি সিমরানকে বাহিরে যেতে বলে। সিমরান ভয় কাচুমাচু হয়ে বাহিরে আসল। তবে শেহেরের চেহারা দেখে বুঝল সে ভালো মুডে নেই, তার ভয়টা যেন আরও বেড়ে গেল। শেহের সোজাসাপটা বলল, মিহু আসেনি কেন? সিমরান আমতা আমতা করে বলতে লাগল, ওই আসলে আজকে। শেহের একটা ধমক দিয়ে বলল, আরে বা, তারা চিহ্ন লততলানো বন্ধ করে স্পষ্ট করে বলো। সিমরান এক নিঃশ্বাসে বলল, আজকে মিহু তার হবু বরের সাথে দেখা করতে গিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। শেহের তার হাত উপরে তুলে বলল, শালি একদম চড়িয়ে মঙ্গল গৃহে পাঠিয়ে দেব। তোর বোনের জামাই তোর সামনে দাঁড়িয়ে আছে। কোথায় গেছে তোর বোন? সিমরানের হাত পা কাঁপি শুরু হয়ে যায়। সিমরান থরথর করে বলল, ওই যে কফি হাইসে, ভাইয়া, আমি আর কিছু জানি না। শেহের শেষের কথাগুলো শুনল কি না জানা নেই, ঠিকানাটা শোনা মাত্রই শেহের হনহনীয় বেরিয়ে পড়ে। কফি হাউসের 7 নাম্বার টেবিলে বসে আছে মিহু। আর তার সামনেই বসে আছে একজন ভদ্রলোক। রুদ্র, পেশায় একজন ডাক্তার। ডাক্তার হওয়ায় শরীরের গঠন তাকে ফিট রাখতেই হয়। তাকে দেখতে যেমন ফিট এবং তেমনই সুদর্শন। কথাবার্তাও তার নম্রতায় ভরপুর। একজন ওয়েটার এসে তাদের দুজনকে দুটো কফি দিয়ে গেল। রুদ্র কফির মগটা হাতে নিয়ে বললেন, আপনি একদম কমফোর্টেবল ফিল করে বসুন। নার্ভাস হওয়ার মতো কিছুই নেই। মিহু হালকা হাসার চেষ্টা করে মাথা নাড়ল। রুদ্র এক চুমুক কফি খেয়ে আবারও বলল, আসলে আমি তো এখন আপনাকে সবই বললাম, আমি আসলেই বুঝতে পারিনি এসব কখন হয়ে গেল, তবে এইটুকু জানি যে, ভালোবাসা আর ভালোলাগা এগুলো মন থেকেই হয় আর আমরা আমাদের মনকে বেঁধে রাখতে পারি না, আর আমিও তা পারিনি। তবে এখানে আপনারও মতামত জানা উচিত, যেহেতু প্রথমে পরিচিতিটা আপনাকে দিয়েই শুরু, তাই আমি আগে আপনাকে জানালাম। তারপর আমি পরিবারের লোকদেরও অবশ্য জানাবো। উদ্ধৃতি চিহ্ন। মিহু একটু চুপ করে তারপর বলল, আসলে আমিও এটাই মানি যে, আমাদের মনকে আমরা বেঁধে রাখতে পারি না।
আর বিশেষ করে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মন যাকে চাইবে তার সাথেই জীবনের নতুন অধ্যায় শুরু করা উচিত। এখন আপনার বিষয়টা যদি পরিবারের মানুষদের মানাতে পারেন, তাহলেই হয়। রুদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওষ্ঠজোড়া প্রসারিত করে বলল। অনেক বড় একটা পাথর হালকা হলো। আমি ভেবেছিলাম আপনি আরও কি না কি ভাবেন। আচ্ছা তাহলে আপনার কোনো আপত্তি নেই? উদ্ধৃতি চিহ্ন। মিহু হেসে বলল, অবশ্যই ন। আমার আপত্তি আছে। মিহু এক মুহূর্তের জন্য কণ্ঠটা শুনে জমে গেল। শুকনা ঢোক গিলে পেছনের দিকে তাকালো। শেহের দাঁড়িয়ে আছে, তার সাথে আরও কিছু ছেলেপেলে এবং সবসময়ের মতো তার ফুফাতো ভাই শয়ন। বাকি ছেলে সবগুলোর হাতে একটা করে হকি স্টিক। শেহের চোখ দেখেই বোঝা যাচ্ছে, তার মেজাজ এখন সাত আসমানের উপর। শেহের মুহূর্তের মধ্যে তাদের টেবিলের সামনে এসে রুদ্রকে কলার ধরে উঠিয়ে বলল, শালা বিয়ে করার জন্য মেয়ে পাসনি আর? আমার ভাগে হাত মারতে এসেছিস? বিয়ে করতে এত কুরকুরানি, আজ তোর সব কুরকুরানি বের করব। বলেই শেহের রুদ্রর মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে লাগল। মিহু শেহেরকে কোনো মতেই আটকাতে পারছে না। রুদ্র মাটিতে পড়ে গেলে শেহের আশেপাশে তাকিয়ে একটা চেয়ার শূন্যে তোলা মাত্রই মিহু তার সামনে দাঁড়িয়ে বলল, না প্লিজ আমার কথাটা শুনুন। শেহের চেয়ারটা সাইডে ফেলে দিয়ে মিহুর গাল চেপে ধরে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এত বিয়ে করার শখ তোর? আগে বলিসনি কেন? চল আজ তোর বিয়ের শখ মিটিয়ে দেব। বলেই শেহের টানতে টানতে মিহুকে নিয়ে কেফের বাহিরে এসে তাকে গাড়িতে উঠিয়ে নিজেও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে। তাদের পেছনে আরেকটা গাড়িতে রুদ্রকে নিয়ে বাকি ছেলেরাও রওনা দেয়। শেহের গাড়ি এত স্পিডে চালাচ্ছে যে আশেপাশের গাড়িগুলো দেখে সাইড হয়ে যাচ্ছে। মিহুর হাত পা ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গেছে। মিহু বলল, আস্তে চালান। আপনার যদি মরার শখ হয়ে থাকে তাহলে আমাকে নামিয়ে নিজে যান। আমাকেও কেন সাথে নিচ্ছেন? শেহের রাস্তার দিকে তাকিয়েই বলল, আমি মরলে তোকে সাথে নিয়েই মরব। উদ্ধৃতি চিহ্ন। মিহু ঝাঁঝাল কণ্ঠে বলে উঠল, অসভ্যতামির একটা সীমা থাকা উচিত। রুদ্র এর মতো একটা ভদ্রলোককে কেউ এভাবে মারে? অবশ্য কাকে কি বলছি, অসভ্যকে সভ্যতা শিখানো যেই কথা, গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো একই কথা। শেহের প্রত্যুত্তরে কিছুই না বলে উল্টো গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর কাজী অফিসের সামনে এসে তাদের গাড়ি থামল। মিহু জায়গার কাজ বুঝতে পেরে চোখ বড় বড় করে শেহেরের দিকে তাকিয়ে বলল, এখানে কেন নিয়ে এসেছেন? উদ্ধৃতি চিহ্ন। শেহের কিছু না বলে গাড়ি থেকে নেমে মিহুকে টেনে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। সাথে বাকি ছেলেগুলো রুদ্রকে ধরে ভেতরে গেল। সেখানের কাজী সাহেব শেহেরকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন। শেহের চেয়ার টেনে কাজীর সামনে বসে মিহুকে তার পাশের চেয়ারে বসিয়ে বলল, বিয়ে শুরু করুন। কাজী সাহেব মাথা নাড়িয়ে তার খাতা খুললেন। মিহু শেহেরের পরিকল্পনা কিছুটা হলেও আঁচো করতে পেরে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? উদ্ধৃতি চিহ্ন। শেহের এক পলক মিহুর দিকে তাকিয়ে তারপর বাঁকা হেসে বলল, মাথা তো ঠিক রাখতেই চেয়েছিলাম, কিন্তু তুই দিলি কোথায়? মিহুর নজর যায় সেখানে বসিয়ে রাখা রুদ্রর দিকে। ছেলেটার নাক দিয়ে রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে, মুখে এতগুলো মারের দাগ। শার্টের প্রথম দুটো বোতামও ছিঁড়ে গিয়েছে। মিহু বলল, আপনি না আসলেই একটা জানোতারা চিহ্ন আর। লোকটকে হসপিটালে না পাঠিয়ে এখানে কেন নিয়ে এসেছেন? রুদ্রর প্রতি মিহুর ধরত দেখে শেহেরের পুরো গা যেন রাগে রিররির করছে। শেহের মিহুর গাল চেপে ধরে বলল, কয়েক মিনিট পর আমি তোর স্বামী হব, ওই ছেলেটা মরল কি বাঁচল সেটা না ভেবে ফোকাস অন মি। শেহেরের বাঁধন এতটাই শক্ত যে মিহুর মনে হচ্ছে তার চোয়াল যেন এক্ষুনি ভেঙে যাবে। শেহের মিহুর গাল ছেড়ে দিলে মিহু এইবার তৃতীয়বার শেহেরে গালে চর বসাল। তোর মতো একটা জানো তারা চিহ্ন আরকে আমি কখনোই বিয়ে করব না। উদ্ধৃতি চিহ্ন। বলেই মিহু উঠতে যাবে তখনই শেহের এক হাতে মিহু হাত ধরে অপর হাতে রুদ্রর দিকে তার বন্দুকটা তাক করে বলল, এক পাও আগাবি তাহলে তোর সাথে সাথে একটা লাশও এখান থেকে বের হবে। মিহু জায়গায় দাঁড়িয়ে গেল। তখনই রুদ্র বলে উঠল, মিহিষিতা আপনি বিয়ে করবেন না। এদের মতো বখাটেরা টাকার শক্তিতে এভাবে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে এখন আপনারও করবে, তাই প্লিজ আমার কথা ভাববেন না, কাপুরুষের মতো বাঁচার চেয়ে বীরের মতো মরতে আমার কোনো দ্বিধা নেই। আপনি চলে যান। উদ্ধৃতি চিহ্ন। মিহুর মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। শেহের শয়নের দিকে তাকিয়ে বলল, দেখছিস শালার কত লটরপটর করছে। শয়ন বলল, ভাই ডাক্তার মানুষ তো লটরপটর করার বদ অভ্যস হয়ে গেছে। জায়গামতো ইঞ্জেকশন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। শেহের তারপর রুদ্রকে বলল, বীরের মতো মরতে যেহেতু চাস তাহলে মেরাই দিই। আমার আবার এত নাটক করতে ভালো লাগে না। বলেই শেহের বন্দুক নিয়ে এগিয়ে যেতে নিবে তার আগেই মিহু শেহেরে পায়ে পড়ে যায়। প্লিজ উনাকে মারবেন না, আমি বিয়ে করব। শেহের জায়গায় থেমে গিয়ে মিহুর কাঁধ ধরে তাকে উঠিয়ে বলল, তুই যদি আমার পা ছোঁয়ার বদলে আমার বুকে এসে শক্ত করে ধরে আমার জানটা চাইতি তাও দিয়ে দিতাম। বাট এই শালার জন্য আমার পায়ে ধরা একদম ঠিক হয়নি পাখি।
মিহু সঙ্গে সঙ্গে শেহেরের বুকে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ ওনাকে মারবেন না, প্লিজ। শেহের হালকা হাসল। তখনই কাজী সাহেব বললেন, বাবা বিয়ে শুরু করি? উদ্ধৃতি চিহ্ন। শেহের বলল, বিয়ে না শুরু করলে কি আমরা এখানে নাচতে এসেছি? তাড়াতাড়ি শুরু করুন। কাজী সাহেব ঝটপট মাথা নাড়ায়, তখনই মিহু বলে উঠল, একবার আমার কথাটা শুনুন প্লিজ। রুদ্রর সাথে আমার বিয়ে হওয়ার কোনো কথা হয়নি, উনি। শেহের মিহুর ঠোঁটে আঙ্গুল রেখে বলল, চুপ চুপ চুপ, তোর মুখে আমি এই নামটাও শুনতে চাই না। একদম না। উদ্ধৃতি চিহ্ন। মিহু কান্নাভেজা চোখে আবারও বলল, প্লিজ আমার কথা। শেহের মিহুর দিকে দৃষ্টি রেখেই সঙ্গে সঙ্গে রুদ্রের পায়ের দিকে একটা গুলি ছুড়ল। গুলিটা পায়ের সাইডে লেগে বেরিয়ে গেছে। আর রুমটা রুদ্রের চিৎকারে ভরে উঠল। মিহু তার মুখে হাত চেপে পুরোপুরি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরই মাঝে কাজীর বিয়ের রীতিনীতি পড়ার আওয়াজ আসল। বিয়ে শুরু করে দিয়েছে। কাজী সাহেব বললেন, বাবা দেনমোহর কত? উদ্ধৃতি চিহ্ন। শেহের ভাবলেশীন ভাবে বলল, ধরুন 1020। উদ্ধৃতি চিহ্ন। কাজী সাহেব অবাক হয়ে বললেন, 1020 লাখ? আরে ধুরুর মিয়া, বললাম যে 20-30 হাজার, ধরেন এত টাকা হাতে নেই, বিয়ের পরপরই তো সুদ করতে হবে সব। উদ্ধৃতি চিহ্ন। তখনই শয়ন বলে উঠল, ভাই এত ছেঁচড়ামি বন্ধ করো না, সংসারে উন্নত আসবে না। কাজী সাহেব 20-30 লাখ বাঁধেন। উদ্ধৃতি চিহ্ন। শেহের শয়নের দিকে তাকিয়ে বলল, আব্বে ফুলকলির রাজকুমার 20-30 লাখ চোখে দেখেছিস? শয়ন সোজাসাপটা বলল, হ্যাঁ ভাই দেখছি, প্রতি মাসেই দেখি। শেহের তারপর কাজীকে বলল, আচ্ছা ধরেন 20 লাখ। তারপর সব নিয়ম অনুসারে তাদের বিয়ে পড়ানো হয়। শেষে মিহু তাদের বিয়ের রেজিস্ট্রেশন পেপারে সাইন করে দিল। তার মুখে নেই কোনো শব্দ আর না আছে কোনো অভিমত। সে আপাতত ভাসছে, তার নিয়তি তাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সে সেদিকেই ভাসছে। শেহেরও তার সাইনটাইন সব শেষ করে তারপর মিহুর হাত ধরে উঠে দাঁড়িয়ে কাজীকে বক্সিস দিয়ে বলল, অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবেন। তারপর বেরিয়ে আসল মিহুকে নিয়ে। তাদের পেছনে পেছনে ছেলেগুলো রুদ্রকে উঠে নিয়ে গাড়ির দিকে গেল। বেচারা পায়ের ব্যথায় কাতরাচ্ছে। শেহের মিহুকে গাড়িতে বসিয়ে শয়নকে বলল, হসপিটালে নিয়ে যা আর সব খরচ আমার কার্ড থেকে করিস। শয়ন একটু ভেবে বলল, ভাই কেন যে মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে। ভাবি দেখি একদম চুপ হয়ে গেল। আহ, ভাবিকে নিয়ে এত ভাবতে হবে না। নিজের ফুলকলিকে সামলা গিয়ে। শয়ন বুকের মাঝে হাত রেখে কান্নার বান করে বলল, কি কও ভাই, একটামাত্র ভাবি, তার জন্য একটু অন্তরটা পুরায় ভাই। একটা গান মনে হলো, পরাণ যায় জ্বলিয়া রে পড়া। বাকিটা শেষ করার আগেই শেহের তার পায়ের জুতা খুলে হাতে নেয়, তবে শয়নের উপর জুতার বাড়ি আসার আগেই শয়ন সেখান থেকে এক দৌড়ে উদাও। শেহের জুতাটা নিচে ফেলে বিড়বিড় করে বলল, বউ আমার জলে তার, শালা। তারপর শেহের তার গাড়িতে এসে উঠল। মিহু তখনও নিশ্চুপ হয়ে আছে। শেহের গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, বিয়ের সময় একটু মন খারাপ হওয়া ভালো। তবে এত সুদর্শন একটা জামাই পেয়েছিস সেই ভেবে না হয় মনটাকে একটু খুশি রাখো। মিহুর মুখাবয়ব যেন একটুও পাল্টানো না। তবে সে ধীরে ধীরে বলল, আমি কত নাম্বার? উদ্ধৃতি চিহ্ন। শেহের ব্রু কুচকে বলল, কিসের কি নাম্বার? উদ্ধৃতি চিহ্ন। যতগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট করেছেন তার মধ্যে আমি কত নাম্বার? উদ্ধৃতি চিহ্ন। শেহের মুহূর্তেই ব্রেক কষে থামল। তারপর মিহুর দিকে তাকিয়ে বলল, আমাকে কতটুকু জানিস তুই? যদি তোর জীবন নষ্ট করার হতো তাহলে এভাবে এত ভালোবাসা, এত এত পাগলামি গুলো করতাম না। মিহু তাচ্ছিল্য হেসে বলল, জনেন একটা মানুষকে কিভাবে ভয়াবহ ভাবে মারা যায়? তাকে একটু একটু করে ভালোবাসা নামক বিষ খাইয়ে তারপর যেদিন যে দুর্বল হয়ে পড়বে সেদিন তার বুকে ছুরি বসিয়ে দিয়ে। আর আপনিও ঠিক সেই কাজটাই করছেন। আমি তোকে মারব। মিহু, মানুষকে কবে চিনতে শিখবি? মানুষ চিনতে শিখানোর মতো যে ছিল তাকে তো ক্যারেই নিয়েছেন আপনারা, আর তো কেউ নেই যে শিখাবে আমায়। শেহের আর কিছু উচ্চারণ করতে পারল না। এই জায়গায় এসে সে আটকে যায়। মিহুও আর কোনো কিছু বলল না। সে বাহিরের দিকে তাকিয়ে রয় আর চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সেটা শেহেরের দৃষ্টিতেও পড়েছে, তবে সে যে এখন আটকে গেছে। গাড়ি এসে থামল শিকদার বাড়ির সামনে। দুজন দরোয়ান বড় গেটটা দুপাশে খুলে দাঁড়াল। শেহের গাড়ি নিয়ে সোজা ভেতরে চলে গেল। শেহের গাড়ি থেকে নেমে দেখল একটু দূরে তার মা সাহেলা বেগম তাদের বাগান থেকে কিছু সবজি তুলে এদিকেই আসছেন। সাহেলা বেগম যেন দিনের আকাশে তারা খুঁজে পেয়েছেন এমন ভাব নিয়ে এসে বললেন, আরে সূর্য আজকে কোন দিক দিয়ে উদয় হয়েছে? আমার বাপজানকে এখন দিনের বেলাও দেখা যাচ্ছে যে। সাহেলা বেগম মিহুকে একদমই খেয়াল করেনি। শেহের নিজের মুডটা পরিবর্তন করে তার মাকে বলল, তোমার নাতি নাতনিদের আম্মাকে এনেছি। উদ্ধৃতি চিহ্ন। এ কথা শোনা মাত্রই তিনি গাড়ির দিকে তাকালেন। সাহেলা বেগমের নজর এখন গাড়িতে থাকা মিহুর দিকে গেল।
তিনি মিহুকে আগে কখনো দেখেনি তাই চিনতেও পারেননি। সাহেলা বেগম বললেন, কাকে এনেছিস? শেহের গাড়ির দরজার খুলে মিহুকে নামতে বলে তার দিকে হাত বাড়াল। মিহু শেহের হাতটা না ধরেই নামল। শেহের তারপরও মিহুর হাত ধরে তার মায়ের সামনে নিয়ে এসে বলল, তুমি না শুধু চিল্লাচিল্লি করতে, তোমার একটা ছেলের বউ নেই। এই নাও হয়ে গেছে এখন। সাহেলা বেগম তড়িৎ বেগে ছেলের কান টেনে ধরলেন। বেয়াদব ছেলে সবকিছুতে তোর মজা না, অসভ্য কোথাকার। সাহেলা বেগম তারপর মিহুর দিকে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয়ই শ্রেয়া অথবা শ্রুতি এর কোনো বান্ধবী হবে? এই অসভ্য ছেলের কথায় কিছু মনে করো না। তোমার বড় ভাইয়ের মতো। উদ্ধৃতি চিহ্ন। শেহের সঙ্গে সঙ্গে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ আম্মা, স্বামীকে ভাই বলা যায় না, এইটা জানো না? সাহেলা বেগম বড় বড় চোখে শেহেরের দিকে তাকিয়ে বললেন, শেহের অনেক হয়েছে ফাইজলামি। উদ্ধৃতি চিহ্ন। মা তোমার কি মনে হচ্ছে সাহেলা বেগম শেহেরের কথার পয়সা মূল্য না দিয়ে মিহুকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। শেহেরও তারপর হতাশ পায় বাড়ির ভেতর গেল। সাহেলা বেগম মিহুকে সোফায় বসিয়ে একজন কাজের মহিলাকে ডেকে এনে শরবত দিয়ে যেতে বলেন। সেখানে তখন সোফায় শেহেরের দাদি শর্মিলা চৌধুরী বসা আছে, বয়স বাড়লেও শারীরিকভাবে তিনি বেশ শক্ত। তিনিও মিহুকে শ্রেয়া অথবা শ্রুতির বান্ধবী মনে করে আর কিছু বললেন না। শর্মিলা বেগমের কোলে একটা পার্সিয়ান বিড়াল ছানা বসে আছে। 6 মাসের বাচ্চাটা ধবধবে সাদা। শেহেরকে দেখেই শর্মিলা বেগমের কোল থেকে নেমে শেহেরের পায়ের কাছে মেউমেউ করতে লাগল। শেহের বিড়ালটাকে কোলে তুলে সোফায় গিয়ে মিহুর পাশে বসে মিহুকে দেখিয়ে বলল, রোমিও এই দেখ তোর মাম্মা। মিহুকে দেখে বিড়ালটা আরো জোরে মেউমেউ করছে। মিহুর বিড়ালে অ্যালার্জি আছে তাই সে একটু সরে বসল। তখনই সাহেলা তিনি মিহুকে বললেন, আচ্ছা তোমার কি জ্বর টর হয়েছে নাকি? চোখ মুখের এমন অবস্থা কেন? মিহু এতক্ষণে সাহেলা বেগমের দিকে তাকালো। মা সমতুল্য তাকে দেখে তার কান্না ধরে রাখতে না পেরেই হুহু করে কেঁদে উঠল। সাহেলা বেগম মিহুর এমন কান্না দেখে আলতো হাতে তার বাহুডোরে ধরলেন। তার এখন কেমন যেন একটা খটকা লাগল। তিনি শেহেরের দিকে তাকিয়ে বলল, শেহের কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। শেহের তো সেই রোমিওর সাথেই কথা বলছিল। তবে মিহুর কান্না দেখে প্রথমে সেও কিছুটা বিষম খেয়ে যায়। তারপরও সাহেলা বেগমের প্রশ্নে ভাবলেশীনভাবে উত্তর দিল, বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে এসেছে তো কাঁদবে না? সাহেলা বেগম ছেলের কথাটা আবারও তেমন দাম দিলেন না। তার ছেলে যে সবসময় সোজাভাবে কথা বলে না সেটা তিনি জানেন আর তাই এত গুরুত্ব না দিয়ে তিনি মিহুকে বললেন, কি হয়েছে তোমার? আন্টিকে বলো। শেহের তোমাকে কি কোনো বিরক্ত করেছে? বিচার নিয়ে এসেছিলে? আমার কাছে বলো তোমার কি সমস্যা, আমি বিচার করব তার। মিহু কান্নার ফলে কিছু বলতেই পারছে না। শেহের উঠে ডাইনিং টেবিলের দিকে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে মিহুর সামনে ধরে বলল, নে একটু পানি খেয়ে তারপর শাশুড়িকে বিচার দিস। মিহু শেহেরের থেকে পানি ছুঁয়ে দেখবে তো দূর তার দিকে তাকালো না পর্যন্ত। সাহেলা বেগম ছেলের এমন হেয়ালি পানা আর নিতে না পেরে ধমক দিয়ে বললেন, শেহের সবকিছু নিয়ে মজা করা বন্ধ কর। আর তুই যা তো এখান থেকে, আমি ওর সাথে কথা বলবো। শেহের তারপর গ্লাসের পানিটা নিজেই খেয়ে নিয়ে বলল, মা নতুন বিয়ে করলাম, কই একটু ঘরটর সাজিয়ে দিবে তা না করে দূর দূর করছো। শর্মিলা বেগম এখন মুখ খুললেন। বড় বউ কি হইছে? মেয়েটা এমনই কান্তাছে কে? উদ্ধৃতি চিহ্ন। সাহেলা বেগম কিছু বলার আগেই শেহের শর্মিলা বেগমের পাশে বসে বললেন, দাদি যান, তোমার বান্ধবীকে এনেছি। সাহেলা বেগম বললেন, মা আপনার নাতিকে জিজ্ঞেস করুন কি করেছে। সাহেলা বেগম এখন কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এতবার বলার পরও শেহের তার সাথে মজা করবে মনে হলো না তার। তিনি মিহুকে বললেন, তোমার নাম কি? উদ্ধৃতি চিহ্ন। মিহু কিছু বলার আগেই শেহের বলল, মিহিষিতা চৌধুরী, তবে এখন মিসেস মিহিষিতা শিকদার। সাহেলা বেগম এবার কিছুটা থেমে তারপর বললেন, কোন চৌধুরী? উদ্ধৃতি চিহ্ন। ব্যবসায়ী কাজিজ চৌধুরী এবং তার একমাত্র কন্যা এখন তোমার একমাত্র পুত্রবধূর এবং আমার রোমিও এর আম্মা। উদ্ধৃতি চিহ্ন। সাহেলা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি অবাক দৃষ্টিতে শেহেরের দিকে তাকিয়ে বললেন, শেহের আমার প্রেশার বেড়ে যাবে ফাইজলামি বন্ধ করে তোর। মিহু এবার মুখ খুলল, কান্না জড়িত কণ্ঠে বলল, আন্টি উনি আমাকে জোর করে বিয়ে করেছেন। উদ্ধৃতি চিহ্ন। সাহেলা বেগম আরেক দফায় অবাক হলেন। তবে মিহুর কথায় শেহের মুখ ভেঙ্গ করে বলল, আমি জোর করিনি মাও আমাকে জোর করেছে। মিহু অবিশ্বাস্য দৃষ্টিতে শেহেরের দিকে তাকালো, তখনই শর্মিলা বেগম বললেন, একটা মাইয়া তোরে জোর করে বিয়া করলো কেমনে? উদ্ধৃতি চিহ্ন। আহ দাদি যান, মানে হচ্ছে ও আমাকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ের কথা ভাবছিল তাই উঠিয়ে বিয়ে করে ফেলেছি। সিম্পল। সাহেলা বেগম বুঝেছেন তার ছেলে এখন আর মজা করছে না। তিনি কিছুক্ষণ চুপ থেকে তারপর আশেপাশে তাকালেন। তার হাবভাব দেখে শেহের বুঝে গেছে তার মা সামনে কি করতে চলেছে। তাই আগে ভাগে দূরে সরে যায় সে।
সাহেলা বেগম অবশেষে সোফার নিচ থেকে রুমের ঝাড়ুটা হাতে নিয়ে শেহেরের দিকে তেড়ে আসতে আসতে বললেন, জানো তারা চিহ্ন আর, মেয়ে উঠিয়ে বিয়ে করেছিস, অসভ্য, আজ তোর একদিন কি আমার একদিন। শেহের ডাইনিং টেবিলে গোল গোল হয়ে ঘুরছে। সাহেলা বেগম একসময় ক্লান্ত হয়ে মিহুর কাছে সোফায় গিয়ে বসলেন। তিনি বললেন, মিহির্ষিতা শোনো, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। আর ডিভোর্সের বিষয়টাও আমি দেখব। তুমি এসব নিয়ে কান্নাকাটি করো না। আসো, তুমি আমার ঘরে আসো। বিকেলে তোমার আঙ্কেলকে দিয়ে তোমার বাবাকে খবর দিয়ে আনবো। তুমি কোনো চিন্তা করো না। আর এই অসভ্যেরও একটা উচিত শিক্ষা দেব। শেহের অবাক হয়ে বলল, মা কি বলো এসব, ডিভোর্স? তওবা তওবা, আমি বউ ছাড়তে পারবো না। 2-3 মাস পর শীত পড়বে। কোনোভাবেই বউ ছাড়তে পারবো না। শর্মিলা বেগম ও সাহেলা বেগমকে ধমকের স্বরে বললেন, কি আবল তালো কথা কস বড় বউ, মাথা ঠিক আছেনি? একবার বিয়া হইলে এসব তালাক টালাক হয় না। উদ্ধৃতি চিহ্ন। তারপর তিনি মিহুকে বললেন, আর শোনো মাইয়া, আমার নাতি কি দেখতে কোনো দিক দিয়া অসুন্দর কও? এমন পোলা তো এখনকার জামানায় একটাও পাইবা না, কয়েকদিন সংসার করলে আপনিই সব ঠিক হইয়া যাইব। মিহু মাথা নামিয়ে চুপ করেই রইল। সাহেলা বেগম বললেন, মা আপনি বুঝছেন না, আপনার ছেলে শুনলে বাড়িতে একটা তুলকালাম কাণ্ড করে ফেলবে। উদ্ধৃতি চিহ্ন। তখনই শেহের বলল, মা বিয়ে করলাম আমি, বউ আমার, বউয়ের সাথে থাকবো আমি, সংসার করব আমি, তো এখানে বাবার ভূমিকাটা আমি ঠিক বুঝলাম না। সাহেলা বেগম দাঁতে দাঁত পিষে বললেন, তুই জানো তারা চিহ্ন, আর আমার সামনে থেকে যা, তোর বাপ কিছু করার আগে আমি নাকি করে ফেলি। শেহের তার দাদিকে বলল, দাদিজান দেখো, কেমন মেয়ে এনেছিলে আমার বাপের জন্য, মেয়ে এখন শুধু কথায় কথায় হুমকি দেয়। সাহেলা বেগম শেহেরের কথায় কোনো পাত্তা না দিয়ে মিহুকে তার রুমে নিয়ে গেলেন। মিহুকে রুমে বসিয়ে তিনি আবার হলো রুমে আসলেন। শেহের এখনও তার দাদির সাথে বসে আছে। আর তার কোলে রোমিও। সাহেলা বেগম একজন কাজের মহিলাকে বলল, কিছু ফল কেটে দাও তো আমাকে। সাহেলা বেগম তার শেহেরের পাশে বসলেন। তিনি একটু শান্ত গলায় বলল, শেহের আমাকে একটু খুলে বলবি সব? এর মাঝে কিচেন থেকে শিরিন বেগম বেরিয়ে আসলেন। সম্পর্কে শেহেরের কাকি। কিচেন থেকে সবকিছুই শুনছিলেন তিনি, রান্নার জন্য আসতে পারেননি, একজন কাজের মহিলাকে সেখানে দিয়ে মাত্রই এসেছেন তিনি। শেহের বাবা, কি শুনলাম এইগুলো, বিয়ে করেছিস, তাও আবারও চৌধুরী বাড়ির মেয়েকে? শেহের রোমিওকে কোল থেকে নামিয়ে এবার সিরিয়াস হয়েই বলল, শোন, তোমরা আজ বা কাল মিহুকেই বিয়ে করতাম। তবে একটা ছেলের সাথে ওর বিয়ের কথাবার্তা চলছিল, তাই আজকে এসব করতে হলো। উদ্ধৃতি চিহ্ন। সাহেলা বেগম ছেলের পিঠে চাপড় মেরে বললেন, তুই কি আর মেয়ে পেলি না? শেষমেশ ওই চৌধুরী বাড়ির মেয়েকেই বিয়ে করতে হলো? তোর বাবা শুনলে কি করবে, তোর কোনো ধারণা আছে? উদ্ধৃতি চিহ্ন। শর্মিলা বেগম শেহেরের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, হইছে, আমার নাতি যা করছে ভালা করছে। ভাল লাগছে, বিয়া কইরা ফেলাইছে, এটা তো একটা হক কাম করছে। শেহের তার দাদিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে বুঝো দাদি, এই নানির মাইয়াগুলা একটাও বুঝে না। শর্মিলা বেগম নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন। সাহেলা বেগম আর কিছু বললেন না। একজন কাজের মেয়ে এসে ট্রেতে করে ফল নিয়ে আসলে সাহেলা বেগম এবং শিরিন বেগম মিহুর কাছে গেলেন। শর্মিলা বেগম বললেন, তো নাতি, বিয়া তো করলা, আমার পতির চিন্তা করো এখন, পতির মুখ দেইখা মরলে একটু শান্তি পামু, তোর দাদারে বলতে পারমু যে আমি পতির মুখ দেইখা আইছি। কি যে বলো, শুধু পতির মুখ না, পতির ঘরের ছতিও দেখতে পারবা। শর্মিলা বেগম কিছুক্ষণ নাতির সাথে কথা বলে তার রুমের দিকে গেলেন। হলো রুমে শেহের রোমিও এর সাথে একা বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানে তার এই একটা পদক্ষেপের কারণে কত কি হতে পারে। তবে সে এইটা প্রথম দিন থেকেই জানে, যেদিন প্রথম মিহুকে দেখেছিল। বৃষ্টির দিনে সেদিন প্রথম সদ্য সপ্তাদশীকে এক পলক দেখেছিল শেহের। মিহু আর সিমরান সেদিন তাদের বাড়ির বাগানে বৃষ্টি বিলাস করতে ব্যস্ত। ঘাসের উপর খালি পায়, পরনে ছিল ঘাড় নীল রঙের 3 পিস। আর সেদিনেই প্রথম চৌধুরী বাড়িতে গিয়েছিল শেহের। সেই দৃশ্য আজও তার মনের গহীনে গাঁথা আছে সযতনে। সেই এক দেখায় শেহের মিহুকে তার ঘরণী বানানোর সংকল্প নিয়েছিল। মিহু সাহেলা বেগমের রুমে বেডে চুপচাপ বসে আছে। সাহেলা বেগম তখন ওকে বসিয়ে দিয়ে একটু বাহিরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হাতে একটা ট্রেতে কিছু ফল কেটে নিয়ে আসলেন তিনি, সাথে শিরিন বেগম। ট্রোটা সামনেটি টেবিলের উপর রেখে সাহেলা বেগম মিহুর পাশে বসে বললেন, শোন, এই ফুলগুলো খাও, সন্ধ্যায় তোমার বাবাকে তোমার আঙ্কেল কল করবে। তারপর আমরা এর কিছু একটা ফয়সালা করব। আন্টি বাবাকে জানানোর দরকার নেই, আমাকে শুধু বাড়ি দিয়ে আসুন প্লিজ। বাবা এসব জানলে আমাকে মেরাই ফেলবে। শিরিন বেগম বললেন, তোমাদের তো বিয়েটা যেভাবেই হোক হয়েছে, এখন এটাকে পরিবারের লোকজন মিলেই তো ফয়সালা করতে হবে। তুমি চিন্তা করো না, তোমার আঙ্কেল সব দেখে নিবেন।
আচ্ছা তুমি কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার, শ্রুতির সাথে। সাহেলা বেগম এবং শিরিন বেগম মিলে মিহুকে কিছুক্ষণ সময় নিয়ে বুঝিয়েছেন যে বড়রা মিলে এটার মীমাংসা করবে। মিহু আর পেরে মেনে নিয়েছে। সন্ধ্যার দিকে নাকি তার বাবাকে বলে আনা হবে। আর এইটাই মিহুর ভয়। শিকদার বাড়িতে আজিজ চৌধুরী পা রাখা মানেই একটা ভয়াবহ ঝড় আসা। যে ঝড়ে কিছু মানুষের অস্তিত্বও মুছে যেতে পারে। আবার আজিজ চৌধুরী নিজেও তার অস্তিত্ব হারাতে পারে।